সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম পাঠ্য বইয়ে উস্কানি এবং হারিয়ে যাওয়া। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি। রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক জনাব মুদ্দাসির মামুন, রয়েছেন সাবেক শিক্ষা সচিব জনাব নজরুল ইসলাম খান, এবং রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক জনাব আব্দুল মান্নান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের এই আলোচনায় আপনিও অংশ নিতে পারেন। এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। চট্টগ্রামে নিহত ছাত্রলীগ নেতা দিয়াজের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। দ্বিতীয় ময়না তদন্তের পর জানালেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান। আবারও পরিবারের দাবি সে আত্মহত্যা করেনি। নিম্ন আদালতের বিচারকদের আচরণ ও শৃঙ্খলা বিধি গেজেট আকারে প্রকাশের প্রয়োজন নেই। সরকার ও বিচার বিভাগের ভিন্ন ভিন্ন অবস্থানের মধ্যে বঙ্গভবনের চিঠি। কারখানায় শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং নারী ও প্রতিবন্ধীদের জন্য আরও বেশি কর্মসংস্থান সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকা সামিটের উদ্বোধন। নারায়ণগঞ্জে প্রচারণায় প্রার্থীদের নানা প্রতিশ্রুতি, উন্নয়নের ধারাবাহিকতা আর সবুজ নগরী গড়ার অঙ্গীকার আইভীর। অবকাঠামো উন্নয়নকে প্রাধান্য দিচ্ছেন সাখাওয়াত। এবং ইন্টারনেটে পর্নো সাইটের সহজপ্রাপ্যতায় শিশু শিক্ষার্থীদের মাঝে বাড়ছে আসক্তি। দ্রুত কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের আজকের যে বিষয়টি পাঠ্য বইয়ে উস্কানি এবং হারিয়ে যাওয়া, আমরা প্রথমে হারিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। এটা অধ্যাপক আব্দুল মান্নান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিষয়টি হচ্ছে, আমরা দেখি যে গত 1 জুলাই হলি আর্টিজানের ঘটনার আগে অনেক তরুণী হারিয়ে গিয়েছিল, ডিসেম্বর থেকে ধরে একেবারে মার্চ পর্যন্ত। যেগুলি এই সবগুলোই আমরা পরবর্তীতে জানি যখন হলি আর্টিজানের ঘটনা ঘটে, তারপরে যারা নিহত হয়েছিল, হলি আর্টিজানের ঘটনায় যারা জড়িত ছিল, যাদেরকে পাওয়া গেছে, তখন দেখা যায় যে যাদেরকে পাওয়া গেছে তারা সব ডিসেম্বর থেকে মার্চের মধ্যেই নিখোঁজ হয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখি যে শোলাকিয়া বা নারায়ণগঞ্জ বা গাজীপুর বা ময়মনসিংহের ভালুকা, এখানেও যারা অতীতে যারা নিখোঁজ হয়েছিল তাদেরকে পাওয়া গেছে। এবং আমরা জানি যে নিখোঁজ যারা হয়েছে এবং পরবর্তীতে যাদেরকে পাওয়া গেছে কাউকেই জীবিত অবস্থায় পাওয়া যায় নাই, ও মানে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের পর মৃত অবস্থায় পাওয়া গেছে। আমাদের একটা এরকম কথা ছিল, এরকম মানে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযানের পরিপ্রেক্ষিতে অনেকটা কোণঠাসা অবস্থায় আছে মানে উগ্রবাদী জঙ্গি তৎপরতা বা, কিন্তু আমরা দেখি যে গত কয়েক সপ্তাহে বেশ আবার হারিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এবং আগে যেই বিশ্ববিদ্যালয়গুলো থেকে হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল, এখনো সেই বিশ্ববিদ্যালয়ের নামও আছে আমরা দেখছি। এবং এখনো এতে একটা বলা হচ্ছে যে মানে তারা বসে নেই বা তাদের সাংগঠনিক তৎপরতা চলছে। আপনি কিভাবে বলবেন? জি, ধন্যবাদ। আসলে হোলি আর্টিজানের আগে আমাদের জঙ্গিবাদের সাথে কারা সম্পৃক্ত হতো বা হওয়ার সম্ভাবনা ছিল, এক ধরনের একটা পারসেপশন ছিল, ধারণা ছিল। ওই ঘটনার পরে কিন্তু আমাদের ধারণাটা পাল্টে গেছে। আগে ছিল যে শুধুমাত্র বোধহয় মাদ্রাসা ছাত্ররা এর সাথে জড়িত হয়, বিশেষ করে কমই মাদ্রাসার ছাত্ররা। হোলি আর্টিজানের পরে দেখা গেল যে ওর সাথে সাথে একেবারে আধুনিক শিক্ষায় শিক্ষিত বলে যাদেরকে আমরা বুঝি, যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, খুব দামি বিশ্ববিদ্যালয়ে পড়ছে, অনেক টাকা খরচ করছে, বাবা মা অনেক বিত্তশালী প্রফেশনাল, তাদের ছেলেরা বা সন্তানরা এইসব কাজে জড়িত হয়ে পড়ছে। আপনি হোলি আর্টিজানের ঘটনায় দেখবেন শুধু একজন ছিল মাদ্রাসার ছাত্র, আর বাকি সবাই ছিল ইংলিশ মিডিয়াম স্কুল, ইংলিশ মিডিয়াম বা বিদেশি শিক্ষিত, এমনকি শান্তিনিকেতনও শিক্ষিত, এরকম লোকও ওই সিলসিলায় চলে গিয়েছে যে ইরাকে। এখন কথা হচ্ছে, এবং সম্প্রতি আজকে একজন ফিরে গিয়েছে,
সম্প্রতি এখন পর্যন্ত 4 জন কমপক্ষে 9 জনের কথা বলা হচ্ছে স্যার, মানে 4 জন বা 9 জন হোয়াট এভার ইজ দ্য নাম্বার পাওয়া যাচ্ছে না। এটারই আমি একটা সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করতে চাই। এখন এই ভোগবাদী সমাজে আমরা একটা জিনিস লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে বাড়িতে যে একটা শৃঙ্খলাবোধ ছিল পরিবারে, সেটা সম্পূর্ণভাবে বিশেষ করে শহুরে ছেলে মেয়েদের মধ্যে ভেঙে গিয়েছে, পরিবারের মধ্যে ভেঙে গিয়েছে। বাবা জানে না ছেলে কি করছে, মা জানে না মেয়ে কি করছে, বাবা মা জানে না ছেলে মেয়ে কি করছে। অর্থাৎ তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকছে, বাবা মা একদিক দিয়ে ব্যস্ত থাকছে, ছেলে মেয়েরা অন্য দিক দিয়ে ব্যস্ত থাকছে। আবার ওই ছেলে মেয়েগুলো যখন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, সেটি সরকারি বিশ্ববিদ্যালয় হোক আর বেসরকারি বিশ্ববিদ্যালয় হোক, ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, আমি একজন শিক্ষক, ডক্টর মুনতাসির মামুন উনি একজন শিক্ষক, আর উনি তো শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ দায়িত্বেই ছিলেন। তো আমরা শিক্ষকদের একটা যে তদারকি ছিল ছাত্রদের উপরে, সেটাও কিন্তু এখন আর নেই। হ্যাঁ, এখন কোনো রকমে ক্লাসে যাচ্ছে, ওই ক্লাসটা করে দৌড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, বা পরীক্ষার জন্য সে ক্লাসে আসছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, একটা যান্ত্রিক রবোটিক হয়ে গিয়েছে আমরা। তো পারিবারিক যে অনুশাসন সেটা সম্পূর্ণ ভেঙে গেছে। এখন আমি যখন বড় হচ্ছিলাম আমাদের বাড়িতে, এখন সবাই এটা আপনি হয়তো একই জিনিস শেয়ার করবেন, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হতো। এখন সেটা হয়তো বাস্তব কারণে সম্ভব না, কিন্তু আমি কি করছি, কোথায় যাচ্ছি, এটা আমার বাবা মার একটা কাছে একটা জবাবদিহি করতে হতো। কোনোদিন দেরি হলে বলতে হতো আমি কেন দেরি করেছি। আজকাল কয়জন বাবা মা বিশেষ করে শহরে এই জিনিসটা কি বলে যে দেখেন, বা ছেলে কেন দেরিতে আসছে। সুতরাং এই যে চলে যাচ্ছে, তার মানে এরা কিন্তু ভিকটিম, সম্ভাব্য ভিকটিম, যারা জঙ্গিবাদ প্রচার করে। এই ছেলেটা পরিবার থেকে বিচ্ছিন্ন, তাকে এক্সপ্লয়েট করা, তাকে এটা অনেক সহজ। তাকে নানাভাবে তারা প্রণোদনা যোগায়, মোটিভেট করে, তারপরে তাদেরকে ওই দাওয়াতি বলে সপ্তাহে বলে তাদেরকে মসজিদে বা প্রেয়ার রুমে তাদেরকে নিয়ে বসে, সেখানে নানা জিনিস আলোচনা করতে করতে আস্তে আস্তে তাদের মগজটা ধোলাই করে নেয়। এটা কিন্তু অত্যন্ত। আমি এটা নিয়েই স্যার আপনার কাছে আসি, যে তাহলে আমরা যে আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে হ্যাঁ তারা একেবারে কোণঠাসা হয়ে পড়েছে, তাদের কোনো তৎপরতা নেই, কিন্তু এই নিখোঁজ হওয়া এটা কিন্তু আমাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি করে যে আবারও এরকম সংগঠিত হচ্ছে কিনা, আবারও হলি আর্টিজানের মতো ঘটনা ঘটানোর পায়তারা হচ্ছে কিনা, বা আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগাতেই তৎপরতা চলছে একসাথে হারিয়ে যাওয়া। আমরা দেখি যে 4 জন, ঢাকার যে 4 জন, তারা ঢাকার বনানীর একটি রেস্টুরেন্টে একসাথে মিলিত হয়েছিল, তারা একসাথে গিয়েছে এবং সেখান থেকে তাদের ফোন একসাথেই বন্ধ হয়েছে। মানে যে প্রক্রিয়া আগে নিখোঁজ হয়েছিল সেই একই প্রক্রিয়ায় এবারও নিখোঁজ হচ্ছে। কি বলবেন আপনি? না, আপনারা হিসাবটা খালি সাম্প্রতিক একটা ছবি দেখে বারবার এই বিষয়টা আসছে, কিন্তু আমি একটা কাগজে দেখেছি যে পুরো বছরে কতজন হারিয়ে গেছে। সেটাও আবার হিসাবে ভিন্নতা আছে, পুলিশের এক হিসাব, র্যাবের আরেক হিসাব। কিন্তু সবাই তো আর থানাতে জানাচ্ছে না, সবাই সবকিছুতে জানাচ্ছে না, এবং সবাই যে জঙ্গি তৎপরতা যাচ্ছে তাও না। অনেকে নানা কারণে চলে যাচ্ছে, কিছু হয়তো সেই কারণে যাচ্ছে, কিন্তু মূল বিষয় সেটা না। মূল বিষয় আমরা সবসময় বলেছি, লিখেছি, যেটা হচ্ছে বিষয়টাকে আমরা কিভাবে দেখব, মৌল জঙ্গিবাদের উত্থান, বিকাশ এবং দমনকে কিভাবে দেখব। এটাকে আমরা মানে খণ্ড খণ্ডভাবে এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেব, না একটা সামগ্রিক ব্যবস্থা নেব, এই বিষয়টা আসলে আমাদের কাছে পরিষ্কার হওয়া উচিত। আমরা কিন্তু সেই বিষয়টাতে কখনো গুরুত্ব দিইনি। এটা ঠিক যে প্রধানমন্ত্রী বলেছেন জিরো টলারেন্স, প্রথম দিকে কিন্তু শিথিল ছিল সবাই, আস্তে আস্তে এটা হওয়াতে এখন সরকার বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে জিরো টলারেন্স, এই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু এবং এটা ঠিক যে নানা মানে প্রশাসনিক তৎপরতার কারণে জঙ্গিবাদ আপাতত স্থিমিত মনে হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে কখনো জঙ্গিবাদ দমন করা যাবে না বা নির্মূল করা যাবে না, কেননা বিষয়টা আদর্শিক। কেন প্রফেসর মান্নান যেটা বললেন, পারসেপশনটা বদলেছে ঠিকই, কিন্তু জঙ্গিবাদ দুদিক থেকে আসছে। একটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আসছে, আরেকটা আসছে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে। দুটো মিলে কিন্তু জঙ্গিবাদটা হচ্ছে। এখন কথা হচ্ছে, তাহলে আমরা কি খালি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে জোর দেবো, নাকি আদর্শিক ব্যাপারটার উপরেও জোর দেবো? আমি যে কথাটা বলতে চাচ্ছি
যে 75-এর পর থেকে যদি 30 বছর আমরা ধরি, যে যারা শাসন করেছে তারা পাকিস্তানি দৃষ্টিভঙ্গি নিয়ে শাসন করেছে, আমি যাদেরকে পাকিস্তানি বাঙালি বলি সোজা কথায়, সেই পাকিস্তানি বাঙালিরা অনেক কারণে জিতে গেছে এই কারণে যে তারা 30 বছরে মনোজগতে একটা আধিপত্য বিস্তার করেছে। এখন এই যে মনোজগতে আধিপত্য তো বিস্তার, আরেকটু উদাহরণটা দিই, আমরা তো পাকিস্তানি, আমরা তিনজনই, কিন্তু আমরা পাকিস্তান ছুড়ে বঙ্গবন্ধুর এখানে এলাম কেন, বাংলাদেশে এলাম কেন? এলাম কারণ তিনি আমাদের মনোজগতে, তরুণদের মনোজগতে আধিপত্য বিস্তার করতে পেরেছিলেন, একটা স্বপ্ন দেখাতে পেরেছেন, আমরা পাকিস্তানকে ছুড়ে দিয়ে চলে এসেছি। তো আধিপত্য বিস্তারের ব্যাপারটা কিন্তু একটা আছে। এই যে আধিপত্য বিস্তারের ব্যাপারে আমি অনেকবার বলেছি বর্তমান সরকার আসার পরে, যে এই আধিপত্য বিস্তারের প্রতিরোধ করার জন্য শিক্ষা, সংস্কৃতি, ধর্ম এবং মুক্তিযুদ্ধ, 4টি মন্ত্রণালয়ের একটা সমন্বিত পরিকল্পনা দরকার। মন্ত্রীদের কাছে গিয়ে বলেছি, উনি তো সচিব ছিলেন, তার আগের সচিব বা পরবর্তী অনেকের সঙ্গে এটা আলাপ হয়েছে, এটা কিন্তু কখনো হয়নি। আমি দুটো উদাহরণ দিই। আপনি বলছেন যে জঙ্গিবাদ দমন করতে হবে, জঙ্গিবাদ যদি দমন করতে হয় তাহলে আমরা কিভাবে স্বাধীন হলাম, কারা স্বাধীন হলো, যে কথাটা আমরা বলছি অসাম্প্রদায়িক রাষ্ট্র কেমন হলো, বঙ্গবন্ধু কি ছিলেন, এই বিষয়টা তো আপনাকে বলতে হবে। জি, অর্থাৎ মুক্তিযুদ্ধের ইতিহাসটা অবশ্য পাঠ্য করতে হবে। আজকে 20 বছর আমরা চেষ্টা করেছি, বা মন্ত্রীর কাছে কতবার গেছি তার ইয়ত্ত নেই, সমস্ত সচিবদের কাছে গেছি, সবাই চা খাওয়াইছেন, আদর আপ্যায়ন করেছেন, কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে টাকা বরাদ্দের ক্ষেত্রে কার্পণ্য হয়নি। কিন্তু ইতিহাস পড়াতে হবে, এটা করতে পারি। আপনি কি জানেন যে ইতিহাস সম্মেলনের পক্ষ থেকে আমি পার্লামেন্টারি কমিটি গেছি পড়াবার জন্য, কি বলে, ইতিহাস পড়াবার জন্য, এবং পার্লামেন্টারি কমিটি তারা বলে যে ইতিহাস পড়ানো হয়নি, এটা তো আমরা জানি না। আমি বলে, আপনারা পার্লামেন্টের সদস্য, আপনারা জানবেন না? তারা নির্দেশ দিয়েছে পড়াতে হবে, কিন্তু পার্লামেন্টারি কমিটির তো কেউ কিছু মানে না এটা। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হারুন একটা কোর্স করলেন, 100 নম্বর আমরাই করে দিলাম, সেটাকে চালু করেছেন। এবং এরপরে প্রফেসর মান্নান মঞ্জুরি কমিশনে যাওয়ার পরে উনি বলেছেন যে একটা কোর্স করতে হবে এবং সবার জন্য। এখন ব্যাপারটা দেখেন, ইতিহাসটা কিন্তু পাকিস্তানে, আপনি যেগুলি বলছেন এগুলি মাত্র শুরু হয়েছে। না শুরুই হয়নি এখনো, খালি জাতীয় বিশ্ববিদ্যালয়টা হয়েছে না, কিন্তু সেগুলি সবখানে না, এক একটা পর্যায়ে তো ইতিহাসটা দিতে হবে। পাকিস্তানি ইতিহাস বন্ধ করে দিয়েছে, কেননা তারা মিলিটারি, জঙ্গিবাদ এবং পুরনো কথা জানতে চায় না। আমরা ইতিহাসটা কেন বন্ধ করি? আরেকটা বিষয় আছে, আপনি দেখেছেন সম্প্রতি আমরা একটা রিট করেছি, প্রত্যেক জায়গায়, অনেক জায়গায় বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের নামে স্তম্ভ, প্রতিষ্ঠান, সড়ক আছে। আওয়ামী লীগের সরকার ছিল, মুক্তিযুদ্ধের পক্ষের আমলাতন্ত্র ছিল, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, কেউ কিন্তু এটার বিষয়ে একটি কথা বলেনি। তার মানে কি? আমি বলতে চাচ্ছি সবাইকে, আমাদের মানে খালি সরকারকে দোষ দিয়ে বা এদিকে, আমরা সবাই কিন্তু একটা নফরদের যে মনোভঙ্গি, পাকিস্তানিরা যে নফর সৃষ্টি করে গেছিল এখানে, যাদের প্রতিম জামাত, বিএনপি, এরা পাকিস্তানি দৃষ্টিভঙ্গি, ওই নফরদের সংস্কৃতি আমাদের মধ্যে এমনভাবে করেছে যে আমরা, আমাদের মতো যারা মুক্তিযুদ্ধের কথা বলি, তারাও কিন্তু নিজ নিজ অবস্থান থেকে এগুলির বিষয়ে কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। শিক্ষা মন্ত্রণালয় তো আমি বলবো নেয়নি কখন। যে শিক্ষা মন্ত্রণালয়, যে উনি যেহেতু আগে দায়িত্ব পালন করেছেন, আপনি এই বিষয়ে কি বলবেন? আমি আমাদের অভিজ্ঞতায় যেটা বলে, বা আমিও একজন সাংবাদিক হিসেবে যেটা বলবো, যে এখন একটা কমিটি হয়তো করা হয়েছে, থেকে বোর্ড থেকে একটা কমিটি করা হয়েছে দেখার জন্য মাদ্রাসা শিক্ষার বিষয়ে বিভিন্ন লেখা হয়েছে, কিন্তু এই ধরনের লেখা যে মাদ্রাসায় কি পড়ানো হয়, বঙ্গবন্ধুর শব্দটাই নাই, এবং ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা, এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন সময় পত্রিকায়, টেলিভিশন রিপোর্টে বিভিন্ন সময় উঠে এসছে। কিন্তু এই বিষয়ে আমরা এখন জানি তদন্ত কমিটির কথা, কিন্তু বিগত সময়ে কখনো কি কিছু হয়েছে? এবং এখনো যেটা হচ্ছে সেটা 2017 সালের বইয়ে তেমন কোনো চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করতে হলে 2018 সালের আগে, সেগুলি কখনো হবে না। জি, প্রথম যে বিষয়টা আসছিল, আপনি বলছিলেন যে শুরু করেছেন যে হারিয়ে যাওয়া নিয়ে, সেটা একটু প্রথমে একটু বলে আসি। আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এখন আমরা দেখছি যে দুইটা গ্রুপ, একটা হচ্ছে যে যারা খুব ডিপ্রাইভড, চাকরি বাকরি পায় না বা যোগ্যতা অর্জন করে না, মাদ্রাসায় লেখাপড়া করে, আর একটা গ্রুপ হাইলি এডুকেটেড, বড় ফ্যামিলির, ওয়েল অফ ফ্যামিলির, তারা এই দুটাই সন্ত্রাস হচ্ছে কেন? সেটার আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, আপনি যদি দেখেন পুরো মাদ্রাসা এডুকেশন, যারা মাদ্রাসায় পড়ে তারা আরবিতে কোনো কথাই বলতে পারে না, তাদের জব অপরচুনিটি নাই।
অন্য যদি জিওলজি অ্যান্ড মাইনিং পড়েন, জুলজি, বটনি, সেটা কিছুটা হলেও আছে, কিন্তু এইদিকে কোনো জব অপরচুনিটি নেই। হ্যাঁ, মাদ্রাসার মাস্টার হতে পারে, মিলাদ টেলাদ পড়াতে পারে, সে যে লেভেলে তার কোনো সুযোগ নেই। তার কারণ রেজাল্ট যদি দেখেন তাহলে সাধারণ এডুকেশনের চেয়ে মাদ্রাসা এডুকেশনের বেশি একটা আর্টিফিশিয়াল তৈরি করে রাখা হচ্ছে, এবং এটাই পারসেপশন। উনি যেটা বলছিলেন যে মনোজগতের বিষয়, আমার কাছে তাই মনে হয়। তাহলে কি হচ্ছে, এরা পাশ করছে কিন্তু কোনো অপরচুনিটি নাই। তার কারণ তাদের একটা যখন যায় কম্পিট করে অন্যদের সাথে, সমাজে থাকে, এবং গরিব লোকদের ছেলেমেয়েরাই বেশিরভাগ মাদ্রাসায় পড়ে, সেন্স অফ ডিপ্রাইভেশন কিন্তু আছে তাদের মনের ভিতরে। তো এটার জন্য তারা মনে করে এখান তো কিছু পেলাম না, অন্যরা তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে পরকালে পাবে বা অন্য কিছু। সুতরাং একটা পর্যায়ে তারা ওইদিকে তাদের কিছু লোক চলে যায়। এটা একটা দিক সেন্স অফ ডিপ্রাইভেশন থেকে। আর একটা দিক, তাদেরও একটা সেন্স অফ ডিপ্রাইভেশন আছে। যারা খুব হাইলি এডুকেটেড, টাকা পয়সার অভাব নেই, বড় ফ্যামিলি থেকে আসছে, তাদের একটা সুবিধা হচ্ছে, উনি যেটা বলছিলেন যে তারা দুনিয়ার সব খবর পাচ্ছে, যে বার্মাতে কি হচ্ছে, আমেরিকাতে কি হচ্ছে, অতীতে কি হয়েছিল। অন্য ছেলের জানার কোনো সুযোগ নেই, কিন্তু অন্য ছেলে বা মেয়ের যখন দেখে অমদুরম্যানের কথা, দেখে যে উইনস্টন চার্চিলকে কিভাবে বড় করা হয়েছে, কিন্তু সে যখন ম্যাক্সিম গান আবিষ্কার হয়েছে তখন সে লেফটেন্যান্ট ছিল, এবং সুদানে অমদুরম্যান এই ইসের পাশে, সেখানে একসাথেই যুদ্ধ শেষ, তারপরে একসাথে 10,800 আরবকে মেরে ফেলা হয়েছে, মুসলমানদেরকে। এরকম প্রচুর আছে। বার্মার ঘটনাগুলো দেখেন, ওরা দেখে অন্য দেশের রিয়াকশন কি, সবকিছু কিন্তু তারা জানে এবং বুঝতে পারে। এটা যখন দেখে তারা মনে করে যে মুসলমানদের পরে একটা বৈষম্য, তাদের পরে আলাদা একটা চাপ। যেমন খ্রিস্টানদের যে অর্গানাইজেশন আছে, এরকম মুসলমানদের ওরকম অর্গানাইজেশন ওরকম চাপ সৃষ্টি করতে পারে না। আপনি যদি এই দেখেন, ফিলিপিন্সে দেখেন একই অবস্থা। যদি অনেকেই জানে না যে সেন্ট্রাল ভিয়েতনাম এবং কম্বোডিয়া মিলে ওখানে একটা মুসলিম কান্ট্রি ছিল, তাদের পুরো ডিসমেন্টাল হয়ে গেছে। 300-400 বছর কিন্তু তারা ছিল, তারও বেশি। তো এইটা কিন্তু সাধারণ লোকে জানে না, কিন্তু যারা হাইলি এডুকেটেড তারা জানে, এবং কিভাবে তাদের কি করা হয়েছে, চ্যাম্প মুসলিম যেমন। এটা যখন দেখে তখন তারা একটা সেন্স অফ ডিপ্রাইভেশনে ভোগে। তারা মনে করে যে এটা অন্যায় হচ্ছে, যেটা বার্মাতে যেটা হচ্ছে এরকম। সুতরাং তারা কিন্তু অন্য দিক থেকে তাদের অভিযোগ নেই, কিন্তু সেখানে তারা আরেক গ্রুপ কিন্তু জঙ্গি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, ভালো খারাপ সব ধরনের লোকের সাথে মেশার সুযোগ হলেই ওইটা তারা গ্রহণ করছে। কিন্তু এটা একটা দিক। আমার যেটা মনে হয়, উনি যেটা বলছে, এটা চেঞ্জ করতে হলে শুধু আইন শৃঙ্খলা দেওয়া হবে না, ভয় আছে, ভয় এবং ভক্তি দুইটা জিনিসের দরকার হয়। তো এটা চাপের মুখে চুপচাপ আছে, কিন্তু আসল সিস্টেম যেটা উনি সিস্টেমের কথা তো বললেন, এডুকেশনের ভিতর দিয়ে মনের পরিবর্তন করা দরকার। আর সবচেয়ে একটা বড় হচ্ছে জব অপরচুনিটি তৈরি করা দরকার। আমি একটা সিম্পল উদাহরণ দিই। ইন্ডিয়ার অন্য এলাকা দেখবেন আর কেরালার সাথে আকাশ পাতাল পার্থক্য তাদের মাদ্রাসা এডুকেশনের। ওদের কিন্তু আরবি ফোকাসড করে জব অপরচুনিটি করে, আরবে কিন্তু বেশিরভাগ লোক কেরালার লোকেরাই করে। তাদের মাদ্রাসা এডুকেশন সিস্টেম সম্পূর্ণ আলাদা অন্য জায়গার চেয়ে, ভারতের উত্তরাঞ্চলের চেয়ে। আমার মনে হয় যে আমাদের ফোকাস করা দরকার তাদের জব অপরচুনিটি, এবং টেকনিক্যাল বিষয়গুলো মাদ্রাসাতে ইনক্লুড করা দরকার। তখন একটা সুযোগ হবে। আর একটা হচ্ছে যে মিডিয়াতে যেসব কথাগুলো শুধু আমাদের ওইভাবে বলে অন্যরা, এভাবে আরো অনেক কন্টেন্ট থাকা দরকার। শুধু এক ধরনের কন্টেন্ট থাকে, এক ধরনের লোকে দেখে, আমিও দেখার বোঝার চেষ্টা করি, সেগুলো আসলে ভিন্ন একটা ব্যাখ্যা দরকার অন্য দিক থেকে। সেই জিনিসটা আমাদের যারা ইসলামী স্কলার আছে তারা কিন্তু দিতে পারে না। তারা শুধু একপাক্ষিক এক ধরনের বিষয়গুলো দেয়, এবং খুব কম, আমার মনে হয় সীমিত সংখ্যক এই বিষয়গুলো তারা খোঁজ খবর রাখেন। অর্থাৎ যারা হাইলি এডুকেটেড, যারা আপার ক্লাস সোসাইটির, তাদের মনের খোরাকটা দিতে পারছেন না। না, কিন্তু এখানে আপনি যেটা বললেন, আমি যেটা বলতে চাচ্ছি, আপনি তো একসময় শিক্ষা সচিবের দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময় যে বিভিন্ন রিপোর্টগুলি প্রকাশিত হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় কতটুকু কি করেছে, এখন যেটা করছে, বা শেষ মুহূর্তে এসে, বছর শেষে এসে 3 সপ্তাহ পরে শিক্ষা উৎসব, বই উৎসব। প্রথম একটা দিক আমি বললাম, সেটা হচ্ছে আপনি যেটা শুরু করেছিলেন যে হারিয়ে যাওয়া নেই। এখন আপনি বইয়ের ব্যাপারে আমি বলি, তার কারণ যে কোনো জিনিস বলা হয় যে কনফরমেন্স ইকুয়াল টু পারফরমেন্স। যদি নিয়ম, একটা শৃঙ্খলা বা একটা সিস্টেমের ভিতর দিয়ে এটা করা হয়, যেমন আমি আমার উদাহরণ দিই, আমার অভিজ্ঞতা থেকে আমি কি করেছি। আমি ওনার সাথে একমত। আমি যে দেখেছি যে এনসিটিভিতে আপনি যদি বিশ্লেষণ করেন যে চেয়ারম্যান কতদিন কে থেকেছে, কোন ধরনের লোক হয়েছে, কে হয়েছে, শুধু মুক্তিযুদ্ধের পক্ষের লোক হলে হয় না, যোগ্যতা সম্পন্ন লোক হতে হয়, কিন্তু তার ক্যাপাসিটি থাকা দরকার এগুলো ম্যানেজ করার।
তো এটা দেখলে আপনারা দেখবেন যে আসলে এটাই সমস্যা মূল। এটা কিন্তু এটা একটা বড় সমস্যা। কেন সমস্যা? তার কারণ হচ্ছে একটা বই কিভাবে হবে তার একটা প্রসিজিওর থাকা দরকার, একটা সিস্টেম থাকা দরকার। আমি যখন গেছি যে আমি দেখেছি যে ওনার সাথে আমি একমত, দেখেছি যে একটা সিন্ডিকেটের মতো থাকে, যারা থাকে এটা তাদের আমরাও বলেছি বারবার। পছন্দের যারা তাদেরকে নিয়ে আসে, নিয়ে এসে তারা বইটই লেখে, ওর বাইরে কোনো যায় না, এবং ঢাকার বাইরে লোকজন ছিল না। তখন আমি আমার নিজের, আপনারা দেখতে পারেন চেক করে, বলেছি যে না, প্রত্যেকটা সাবজেক্টের থাকতে হবে একজন স্কুল টিচার থাকতে হবে। তার কারণ যে পড়ায় তিনটা জিনিস, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আলাদা জিনিস, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শুধু হলে হবে না, প্র্যাকটিক্যাল থাকতে হবে। যেমন ফিনল্যান্ডে রিসার্চে কিন্তু শুধু যদি আমি স্কলার হই আমার কাছে কিন্তু গভর্নমেন্ট ফান্ড দেবে না, আমাকে ইন্ডাস্ট্রির আরেকজন ওই জাতীয় প্র্যাকটিক্যাল যারা তার সাথে এসে টিম করতে হবে, তারপরে তার দেয়, পলিসিতে আছে। তো এখানে হয় কি যে সেজন্য আমরা বলে দিয়েছিলাম যে না, যে সাবজেক্ট হবে, এবং শুধু ঢাকাতে হলে হবে না, সারা দেশ থেকে সব ইউনিভার্সিটি থেকে থাকবে। আর স্কুলের টিচার একজন ইজ এ মাস্ট একটার সাথে। কিন্তু সেগুলো তো পরবর্তীতে না, আমি দেখেছি, কতটুকু হচ্ছে? না আমি সেটা বলছি, কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছি যে সবাই অ্যাডহক ভিত্তিতে করতে চায়। কেন অ্যাডহক ভিত্তিতে মানতে চায় না? জি, কেন করতে চায়? তার কারণ হচ্ছে ক্ষমতা বেশি থাকে। অ্যাডহক ভিত্তিতে যদি আমি করি, যেমন প্রিন্সিপালদের নিয়োগের ব্যাপারে একটা সিস্টেম, যে ইন্টারভিউ হবে, জি। কিছুদিন যখন ইন্টারভিউ হয় তখন দেখে যে না, আমার লোক, আমার পছন্দের লোক বা অন্যভাবে আসছে না, তখন অন্য সিস্টেম করে, তখন আর মানতে চায় না। আপনারা ভর্তির জি, ব্যাপারে স্যার, নিশ্চয়ই এইটাই কি দেখছেন। মূল কারণ? আপনি কি আমি এখানে- আপনি এই প্রশ্নটা জিজ্ঞেস করার আগে যে এই উনি যেভাবে বললেন যে মন্ত্রণালয় থেকে ওনার অভিজ্ঞতার কথা বললেন, এটা কি আপনি একটু বলবেন? তার আগে একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনির হায়দার বলছি। জি, আমার প্রশ্নটা হয়েছে, বর্তমান যুব সমাজ পাঠ্য বই কিংবা কোন রোল মডেল দেখে যে তারা ভালো কিছু শিখবে? আমাদের সামনে এমন কি মডেল আছে? যেমন 1971 আগে আমাদের সামনে মডেল ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী। এই মুহূর্তে আমাদের রাজনীতির যে অবস্থান, আমাদের কাছে কোন মডেলটা আছে আজকের এইটার জন্য? যে আমার প্রশ্নটা হয়েছে, রাজনীতিবিদ কিংবা রাজনীতি কতটুক দায়, কিংবা তারা এই দায়টা ওন করে কিনা, যে আজকে আমাদের জঙ্গি হামলা এইটা সেইটার জন্য ওদের ইয়ে আছে? কারণ আমাদের সামনে তো কোনো মডেল নেই জি, সমাজের। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আমি জি। আচ্ছা সরি, আপনি যদি জি। আমি নয়তো আমি একটু এটা আমি- যে রোল মডেল রেসপন্ড করতাম। স্যার। না, আমি প্রথমে রোল মডেল নিয়েই বলি। ধরেন জি, উনি যেটা বলেছেন যথার্থই বলেছেন, রোল মডেল আমাদের ছিল, এখনো আছে। আপনি আমরা তো ইংরেজি মিডিয়াম স্কুল, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা নিয়ে কথা বলছি। এই বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয় আছে, 45 বছর লেগেছে বঙ্গবন্ধুর ছবি ওঠাইতে, জাতীয় পতাকা উত্তোলন করতে, একদম উপরের কাতারের বিশ্ববিদ্যালয়। এবং তাও আমি বাধ্য করছি বলে করছে। আপনি বাকিদের কি দোষ দিবেন? জনগণের অর্থেও বিশ্ববিদ্যালয় চলে। পত্রিকায় হেডিং হয়েছে, এতদিন পরে অমুক বিশ্ববিদ্যালয় স্বাধীন হলো। তো এখন আমি একটা উদাহরণ দিলাম আপনাকে। এখন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা আছে, সেটা মাদ্রাসা বলেন, ইংরেজি মাধ্যম বলেন, আর যে মাধ্যমে বলেন না কেন, আমরা কিছু শিক্ষিত বেকার তৈরি করি, কিন্তু দেশপ্রেমিক তৈরি করতে আমাদের খুব কষ্ট হয়। আমাদের যে সিস্টেম, সেটা দেশপ্রেমিক তৈরি করতে পারে না। কেন আমি কথাটা বলছি? এটা আমি বিশ্ববিদ্যালয়ের কথা বললাম। আপনি ইংরেজি মিডিয়ামের ছাত্রদের বলেন যে তোমার শহরের দর্শনীয় স্থান কি, সে বলবে সিডনি অপেরা হাউস, কারণ তার পাঠ্য বইতে লেখা আছে ওটা, সে ওটাই পড়ে। লন্ডন টাওয়ার ব্রিজ, জাতীয় স্মৃতিসৌধ দেখো নাই? দেখে নাই। এটি আমাকে অবাক করে। সেই কারণে আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে, ফুল কমিশনে নিয়ে বলেছি, এটি তো চলতে দেওয়া যায় না একটি স্বাধীন বাংলাদেশে, যে বাংলাদেশ সৃষ্টি করার জন্য 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আমি বলেছি, মানে মূল কথা হচ্ছে যে ইতিহাসটা পড়ানো হয় না, একেবারে বাংলাদেশের পড়ানো হয় না। ইতিহাসটা পড়ানো হয়। আমি বলেছি বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় পড়ুক, যে বিভাগে পড়ুক, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পড়তে হবে। আচ্ছা আমি এই পরিপ্রেক্ষিতে যোগ করি, যেটা ওটা তুমি আপনি কি কতটুকু জানেন জানি না, যখনই আমরা বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বলি এবং পার্লামেন্টারি কমিটিতেও, তখন তারা বললো যে 47 থেকে 71। আমি বললাম না যে না, 71 থেকে 75 পর্যন্ত আসতে হবে, বিকজ বঙ্গবন্ধুর হত্যা পর্যন্ত পুরোটা হচ্ছে একটা চাঙ্কে আমরা ইতিহাস ধরবো, এবং দেওয়া হলো না। আমি জানি না মঞ্জুরি কমিশনে আপনারা না, আমরা এটা আপনাকে স্বাধীনতা দিয়েছি। হ্যাঁ, কথা হচ্ছে যে সিলেবাসটা করছে,
বা অন্যখানে আমরা বলেছি এটা 75 পর্যন্ত যাবে না কেন? আপনি দেখবেন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বলবে যে না 71 শেষ, এটা তো পলিটিক্যাল। মুক্তিযুদ্ধ হচ্ছে পলিটিক্যাল। আপনি কি জানেন যে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে পরিকল্পনা কমিশনের, তারা তাদের সংখ্যাতত্ত্ব অনুযায়ী একজন বলল যে 52% লোক জানে না বিজয় দিবস কি। জানে না, জানে না। আমার মনে হয় আরো বেশি। এখন আমি নজরুল ইসলাম সাহেবের কথার আমি একটু রেসপন্ড করছি। আমার কথা হচ্ছে কি জানেন, আমাদের কথাবার্তা শুনলে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিবরা খুব অসন্তুষ্ট হন, কেননা তারা রুটিন কাজ করতে পছন্দ করেন এবং উপাচার্যরা ভিশনের যে ব্যাপারটা। আমার কথা হচ্ছে, আপনি যদি মনে করেন মাদ্রাসা শিক্ষা আনপ্রোডাক্টিভ, উনি নিজে সচিব ছিলেন, তাহলে মাদ্রাসা শিক্ষা আপনি 12,000 কোটি টাকা দিচ্ছেন কেন? এক, যদি মনে করেন যেটা ভোটের কারণে করছি, তো ভোটের কারণে যদি তাদেরকে সন্তুষ্ট রাখতে হয়, তাহলে আপনি তাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন জিতে, আপনি তো নিজের এজেন্ডা বাস্তবায়ন করছেন না। এই প্রশ্নগুলি কিন্তু জবাব দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, একটা দেশে তো 10-11 রকমের শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। আপনি একমুখী না করেন, চারমুখী করেন। উনি তো বহুদিন ছিলেন, কিন্তু শিক্ষানীতিকে বাস্তবায়ন করতে পেরেছেন? পারেননি। আমি যেটা কবির চৌধুরীর না, এটা, এটার তাই না? জন্য তো পারেননি। স্যার, এটার জন্য তো সরকারের সিদ্ধান্ত লাগবে, উনি আমি বলছি জি। যে এটা ইনিশিয়েটিভটা, আমি অনেক বলছি যে শিক্ষা মন্ত্রণালয়ের কথা এটা বলছি। আপনি যেটা বলছেন মাদ্রাসার কথা, নজরুল জানেন কিনা জানি না, সরকারি সংস্থা ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আপনার মাদ্রাসার বইয়ের উপরে, আলিয়া মাদ্রাসা কিন্তু, সেটা একটা রিপোর্ট প্রণয়ন করেছিলেন বছর 2 আগে। সেই রিপোর্টটি সরকারের কাছে দেওয়া হলো এবং সরকার সেটার পাতাটা উল্টেও দেখেনি। তারপরে আমি এবং আমার 2-1 বন্ধু শাহরিয়ার, আমি মিলে এটাতে মানে বিশাল লেখা লিখতাম পুরোটা ধরে ধরে, কারণ এত রিপোর্ট থেকেও পড়বে না, সেটাকেও কিন্তু কোনো দৃকপাত করা হয়নি। এখন সরকার রিপোর্ট স্যার, দিয়েছে। এখানে পত্রিকা আমাদের কাছে যে রিপোর্টটা আছে, শেষ পর্যন্ত যে প্রধানমন্ত্রীর অফিস থেকে নোট পাঠানোর পরে এই বিষয়ে তদন্ত কমিটি। না, আমি বলছি তো শিক্ষা মন্ত্রণালয় আছে, এনসিটিভি আছে, এদের দায়িত্ব তো আপনি এড়াতে পারবেন না। তৃতীয়ত হচ্ছে যে আপনার এটা বলেছিল খালি আলিয়া মাদ্রাসা নিয়ে, কওমি মাদ্রাসার ব্যাপারে কিছু জানে না। আমি আপনাকে বলি, আজকে আপনারা যেটার কথা বলছেন 5টা নিয়ে, এটা তো সামান্য। 5টা লাইব্রেরি আছে, আল বারাকা লাইব্রেরি, কি লাইব্রেরি আছে। এই 5টা লাইব্রেরি মাদ্রাসার সমস্ত বই ছাপে এবং বিক্রি করে। এবং এই 5টা বই, আমি আবারও বলছি আপনাকে, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের প্রচলিত আইন, বর্তমান সরকার, তাদের বিরুদ্ধে সমস্ত মানে উস্কানিমূলক কথা, মওদুদিবাদের পক্ষে। আমি আবারও বলছি, মওদুদির পক্ষে, জামাতের পক্ষে সরাসরি করে আছে। আমরা এটা বারবার বলছি। তাহলে শিক্ষামন্ত্রী, আল-ফাতা পাবলিকেশন, আল-ফালা পাবলিকেশন, আল বারাকা ইসলামিয়া পাবলিকেশন, ইসলামী কুতুবখানা, আল ইসলাম প্রকাশনা। তো শিক্ষা মন্ত্রণালয় নেই, তারা দেখতে পারে না। এমনকি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দেখতে পারে না। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মনে হচ্ছে একমাত্র কাজ হচ্ছে আপনার তালিকা করা, আর তালিকা কতবার করবেন আপনি? আর এখানে যেটা বলছেন এনসিটিভিতে, আমার কাছে মনে হয়েছে আপনি সমস্ত কলেজ শিক্ষক কেন সেখানে থাকবে? আপনি স্কুলে পাঠ্য বই করছেন, যেটা বলেছেন, আমিও বলেছি, সেখানে স্কুলের শিক্ষক রাখবেন কেন? আপনি তো এনসিটিভিতে এত শিক্ষক রেখে আপনি তো কলেজটা খালি করছেন। আপনি সেখানে বলেন যে ঠিক আছে আমরা এই বিষয় করব, আপনি স্কুলের রাখেন, বিশেষজ্ঞ রাখেন, রেখে আপনার করো, কিন্তু পার্মানেন্ট এইভাবে আপনার কোনো নিয়োগ দরকার নেই। পুরোটা একটা মানে পুরো শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে অনেকগুলো সিন্ডিকেট কাজ করছে। আরেকটা কথা আমি আপনাকে এটা বলি। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রসিডিং করে ডিসিশন দেওয়া আছে, মানে না অনেকের সাথে কানেকশন থাকে। না, সেগুলো তারা শুনতে চায় আমরা না। জানতে চাই না। কিন্তু আরেকটা বিষয় আছে, যে বিষয়টা আপনার কয়েকদিন আগে এসছে, আরেকটা রিপোর্ট। আপনারা তো একটা রিপোর্টটি আপনারা বলছেন, সেই রিপোর্টে এনসিটিভির স্পেশালিস্ট যিনি মাদ্রাসায় গেছে, মাদ্রাসার ইয়েতে বলছেন, তিনি বলছেন যে মাদ্রাসার এই যে বইগুলি পাঠ্য হচ্ছে বা এনসিটিভির যে বইগুলি মাদ্রাসায় যাচ্ছে, সেখানে কোনো হিন্দু নাম থাকতে পারবে না, সেখানে কোনো নৃতাত্ত্বিক গোষ্ঠীর নাম থাকতে পারবে না, সেখানে পোশাক আপনার ওই যে যেটা নিয়ে আমরা ইয়ে করেছিলাম হিজাব, এবং এটা এটা কবেকার কথা? এটা মাসখানেক আগের কথা। জীবন্ত দাসের কবিতা বাদ দিয়ে দেওয়া হলো, আমার হিন্দু knowledge কবিতা নেই থাকতে পারবে না। অবশ্যই। আমি যে কথাটা বলছি এগুলি বারবার আসছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ঠিক করেছে এরা শিক্ষা বিরুদ্ধে। মাদ্রাসা শিক্ষাই হচ্ছে বাংলাদেশের জন্য উত্তম। বাংলাদেশে আপনার এরকম আরবি না জানা, আপনার এরকম জঙ্গিবাদের এটা তৈরি করা হচ্ছে উত্তম। এটা যদি শিক্ষা মন্ত্রণালয় মনে করে, তাহলে আপনার আমার বলার কি আছে? আমি এখানে একটা জিনিস বলি জুবায়ের, ওনার কথা প্রসঙ্গে উনি কেরালার কথা বললেন। আমি মাদ্রাসা শিক্ষা নিয়ে হার্ভার্ডে প্রবন্ধ পড়তে গেছিলাম একবার, তো অনেক আমার কাজ করতে হয়েছে। পশ্চিমবঙ্গ আমাদের পাশের, ভারতবর্ষের পাশের স্টেট, রাজ্য, এবং কেরালায় মাদ্রাসায় প্রায় 20% নন মুসলিম ছেলে পড়ে, অমুসলমান ছেলে পড়ে। কেন পড়ে? কারণ সেখানে বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হয়, কম্পিউটার শিক্ষা দেওয়া হয়, কারিগরি শিক্ষা দেওয়া হয়,
আবার ধর্মীয় শিক্ষাও দেওয়া হয়। সে আপনি এই যে কলকাতার যে প্রথম যে মাদ্রাসাটা চালু হলো, আলে মাদ্রাসা, সেখানে বেশিরভাগ শিক্ষক তো হিন্দু ছিল, ইভেন কি প্রিন্সিপালও হিন্দু ছিল, কারণ তাদের পাণ্ডিত্যটা ছিল। নট নেসেসারিলি যে মাদ্রাসা মানে তো আমরা যেটা বলছি সেটা না, মাদ্রাসা মানে তো শিক্ষালয়। আপনি আরেকটা জিনিস, এই যে যখন আমরা বলি যে মধ্যযুগে জ্ঞানের একমাত্র জায়গা ছিল কর্ডোবার ইসলামিক সেন্টারগুলো। হ্যাঁ, সেখানে যে সবাই মুসলমান শিক্ষক ছিল তা তো না, সেখানে সারা ইউরোপ থেকে মানুষ জ্ঞান আহরণ করতে যেত। এখন কিন্তু সেই জ্ঞানকে, যে ইসলামের জ্ঞান সারা বিশ্বকে আলোকিত করেছিল, সেটাকে আমরা একেবারেই কফিনবন্দি করে ফেলেছি। এটাই হচ্ছে আমাদের সমস্যা। কিন্তু আমার মনে হয় কি যে মাদ্রাসায় যদি ওই সে আমলে যেটা করেছে ইংরেজরা অনেকটা জোর করে করেছে, এগুলো করলে আরো বেশি খারাপ অবস্থা হবে। উদাহরণ আমি বলতে পারি, সেটা হচ্ছে কেন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে মাদ্রাসা যারা থাকেন, তারা মাদ্রাসা যারা শিক্ষক বা অন্যরা, এটার একটা বড় কারণ ইংরেজরা তখন জোরদার করে প্রিন্সিপাল করেছে। আপনি যদি ঢাকার আলিয়া মাদ্রাসার অনার বোর্ডটা দেখেন, দেখবেন সকল প্রিন্সিপাল ছিল ক্রিশ্চিয়ান, অল A to Z ক্রিশ্চিয়ান ছিল প্রিন্সিপাল। এর ফলে হয়েছে কি আলাদা একটা অপপ্রচারের সুযোগ হয়েছে। আমি মনে করি এটাও একটা ডেঞ্জারাস জিনিস। তবে এখনো আমাদের দেশে না, তবে না, ঢাকার আলিয়া মাদ্রাসা ইনভেরিয়েবল। আপনারা যদি দেখেন তাহলে অনেকে জানে না এই খবরটা। এবং আপনার আমাদের এখানে মাদ্রাসায় হিন্দু শিক্ষক আছে, সায়েন্স, ম্যাথমেটিক্স, এসব টিচার আছে। সেটা না, আমি বলি, আমাকে শেষ করতে দেন। সেখানে মানে মানুষের আমাদের লেভেলটা বুঝতে হবে, আমাদের কোন ধরনের লোক আছে। একটা অপপ্রচার করলে তারা কিন্তু সহজেই স্কলারলি হলে, যে অন্য ধর্মের আনলে স্কলারলি হবে তা শুধু না। আমি একটা উদাহরণ দিই, উনি যেমন বললেন তারও আগে 1859-এ ফাতমি আল ফেহরি তারা একটা মাদ্রাসা করেছে বিশ্ববিদ্যালয়, কিন্তু এটা বিশ্ববিদ্যালয় লেভেলে। সেটা হচ্ছে আপনি ফেজে যদি দেন, এখনো সেসবগুলো আছে কিন্তু ওইটা চালু নাই ফেজে। ফাতমি আল ফেহরি 1859, খুবই বিখ্যাত, কিন্তু আমি নিজে দেখতে গেছি এটা। তার না, এটা মরক্কোতে। এবং যারা করেছিল সেটা হচ্ছে উকবা ইবনে নাফি। তারা ওই তিউনিসিয়া জয় করেছিল, ইসলামিক তারা ছিল সেই সময়, সেনাপতি ছিল, তার মেয়ে, 3 মেয়ে এরা করছে। কিন্তু তার আগে আব্বাসীয় আর ঈদের গোলমালের জন্য এর আগে ছিল কিন্তু তিউনিসিয়াতে কায়রোয়ান নামের একটা শহরে। সেজন্য ওই ইউনিভার্সিটি বা যাই বলেন, ওই মাদ্রাসার নাম ছিল আল কায়রোয়ান। সেখানে শার্লেমেন কিন্তু তার টিম পাঠিয়েছিল, তার মন্ত্রীদেরকে পাঠিয়েছিল। সেখানে ক্রিশ্চিয়ান স্টুডেন্টরা কিন্তু এখানে পড়তে আসতো। কেন? সেগুলো খুবই ভালো লেখাপড়া করা হতো। ইভেন 11th সেঞ্চুরিতে ইবনে সিনার লেখা দেখেন, 11th সেঞ্চুরিতে ইবনে সিনা লিখছে যে এই যে আমাদের যে শিক্ষানীতিতে 6 to মানে 8 পর্যন্ত যে প্রাইমারি, এটা কিন্তু ইদানিং কালের না, ইবনে সিনার লেখা আছে। ইবনে সিনার লেখাতে বলা হচ্ছে যে প্রাইমারির অর্থাৎ মক্তবের শিক্ষার্থীদের কোন 6 বছর বয়স থেকে তাদেরকে 8ম শ্রেণী পর্যন্ত, 14 বছর পর্যন্ত তাদেরকে পড়াতে হবে। তাদের কি কি জিনিস করতে হবে, শুধু বই পড়ালে হবে না, তাদের অন্য জিনিসও তাদের শেখাতে হবে। একদম কিন্তু খুব মডার্ন কথাবার্তা। এটা বলছে এই জন্যে যে এইটা হচ্ছে যদি আপনি ভালো করেন, সুন্দর করলে সেখানে কিন্তু অন্য ধর্মের লোক আসবে। যেটা বললেন, আমি কথা রিপিটেশন, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনি আলোচনাটা কি বাংলাদেশকে নিয়ে? আপনি বাংলাদেশে যে প্রবলেমগুলি বুঝছেন, আমরা তাত্ত্বিক আলোচনা নজরুল ইসলাম খানও করতে পারবেন, মান্নান সাহেবও করতে পারবেন, আমি হয়তো না করতে পারি। তাত্ত্বিক আলোচনা করে তো লাভ নেই, প্রবলেমসটা কি আমাদের, আপনি সেটা সর্ট করেন। আপনি এই যে মাদ্রাসার বইগুলি তেগুলি হচ্ছে, আপনি সেটা রোধে কি করেছেন, আগে সেটা রোধ করেন পড়েন। আমাদের তাত্ত্বিক আলোচনা করে তো লাভ নেই। তাত্ত্বিক আলোচনা করে আপনি নিজেই বলছেন এরা যে আপনি আরবি, নজরুল বলছেন আরবি পারে না, কিন্তু মাদ্রাসা থেকে বেরোচ্ছে, তাহলে কি হয়ে বেরোচ্ছে? না ভাষার উপরে দখল আছে, না কোনো ভাষাটা শিখছে, চাকরি পাচ্ছেন আপনি বলছেন। তাহলে আমার কথা হচ্ছে, তাহলে এটার পেছনে আপনি সংস্কার করেন, যে কথাটা কিন্তু গত 10 বছর অনেকদিন ধরে বলা হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে না। কেন হচ্ছে না সেটা বলেন, আপনি আমাদের দৃষ্টিভঙ্গিটার কথা বলেন। এটার উদাহরণ দিয়ে আমি, আপনি বলছেন যে দরকার বই, যখন এই যে আপনি নিজে বলেছেন যে বছরের শেষে বই করা যায় না, 1 বছর ওয়েট করতে হয়। সেই জন্য আমরা কি করেছি, সেটা হচ্ছে যে এনি টাইম শেষে করা যায় না, কিন্তু এটা আমি বলছি যে মিডিয়ায় বিভিন্ন সময় রিপোর্ট হয়েছে, এটা সংস্কারের উত্তর দিচ্ছে, ব্যবস্থা নেয়নি, এটা না, আপনাদের খবর রাখতে হবে। সেই জন্য এনি টাইম যাতে না, এই তো আমি উদাহরণ দিচ্ছি, আমার কথাটা শোনেন, যে এনি টাইম যাতে বইটা
চেঞ্জ করা যায় এনি টাইম, সেই জন্য কিন্তু মাদ্রাসার বইগুলোকে যাতে ইলেকট্রনিক হয়, সেই ইলেকট্রনিক হওয়ার জন্য কিন্তু একেবারে সুন্দর করে, আমি চলে আসছি যদি মাত্র একবার করা হয়েছে কিছু বই, কিন্তু এটা হচ্ছে পরস্পর থাকা দরকার, একটার সাথে আরেকটার সম্পর্ক, যাতে সবগুলো এটা হয়। আর এটা হলে আপনার আরো সংস্কারের দরকার, তখন মাদ্রাসাগুলোকে কানেক্ট করতে হবে, তারপরে শিক্ষকদের চেঞ্জ করতে হবে। এটা কিন্তু সংস্কার কিন্তু এত সোজা না যে চাবি দিয়ে মোড়া দিলাম, তালা খুলে গেল আর হয়ে গেল। মানে আমরা রিপোর্ট করলেই তখন এই কথাটা বলতে হবে, আমরা রিপোর্ট করলে এই কথাটা বলতে হবে, এত হলো তো সেই কন্টিনিউয়াস প্রসেস থেকে হয়েছে কত এত বছরে? আমি একটা উদাহরণ দিলাম, না সেই কন্টিনিউয়াস প্রসেস থেকে এতদিন হয়েছে, উদাহরণ দিলাম, প্রশ্ন তো সেটা যাবে। খালি এটা তো এখানে কাউকে ডিফেন্ড করা না, এক্সকিউজ করা হচ্ছে না। এখন আপনি মন্ত্রণালয়ে নেই, আপনাকে সেভাবে বলাও হচ্ছে না। আমি বলতে চাচ্ছি এই কন্টিনিউয়াস প্রসেস তো আমরা জানি, আমরা তো একবার একে বলে দিচ্ছি যে মাদ্রাসা উঠাই দিতে হবে, মাদ্রাসা শিক্ষা চলবে না, আমরা তো সেটা বলছি না। কিন্তু যে সংস্কারের কথা মানে 72 থেকে কিন্তু আপনি হয়েছে, আপনি জানেন কেন? ওনাকে জিজ্ঞেস করেন, যখন নাকি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কথা হলো 72 সালে, তখন মাদ্রাসা বন্ধ করে দেওয়ার প্রস্তাব করেছিল সৈয়দ আলী হাসান, এবং আবুল ফজল বললেন যে মাদ্রাসা রাখতে হবে, এবং মাদ্রাসা রাখা হলো, ঠিক আছে। কিন্তু তখন থেকে ক্ষুদ্রতা কমিশন শিক্ষা রিপোর্টে আছে মাদ্রাসা কিভাবে থাকবে, কে করবে এখন? না এটা তো সরকার করবে। আমার কথা হচ্ছে এটা আমরা যখন দেখেছি যে ভর্তি যখন সংস্কার করতে গেছি, তখন কে আপনারা সাপোর্ট করেছেন? সাপোর্ট করে এভরিবডি রোড এগেইনস্ট, এভরিবডি টোল্ড এগেইনস্ট টেলিভিশন। আপনারা যদি এই কথা বলেন তাহলে আসবে কি তখন বলতে হবে যে আপনি এত বছর সচিব ছিলেন, কি করেছিলেন, এখন বলছেন। আমরা সেগুলি বলতে যাব না, আমরা তো কাউকে একুইজ করছি না। আমার কথা তো হচ্ছে যে আজকে 45 ইয়ার্স একই কথা বলতে বারবার বলতে হচ্ছে কেন কন্টিনিউয়াস প্রসেস হলে কেন এটা নিয়ে প্রশ্ন করে? যখন নাকি এই কথাটা রিপোর্টে আসলো যে আপনার হিন্দু লেখক যাবে না, জীবন্ত দাস উঠিয়ে দেওয়া হবে, তখন কেন ওই সংস্কারটা করা? আমি জানি না যে এটা আপনি জানেন না, ঠিক আছে, এটা হয়েছে। এখনো তো হিন্দু টিচার আছে মাদ্রাসায়, এটা বিষয় আপনাকে সেই কারণে কেউ ডিফেন্ড করতে বলছে না, মূল বিষয়টাকে দেখবেন তো। বা আজকে আপনি যে রিপোর্ট করছেন এটার উপরে তো সরকারের বড় রিপোর্টই আছে, সেটা নিয়ে কয়েকটা পুস্তকালয়কে ডাকা হয়েছে, কয়জনের এইটা বই বাদ দেওয়া হয়েছে। এটা তো আজকে 2 বছর থেকে 2.5 বছরের ঘটনা। জি, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আসি, যে আরেকজন দর্শক আছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম আব্দুর রহমান বিশ্বাস, আমি রংপুর থেকে বলছি। জি বলুন। আমি যে কোনো একটা প্রতিষ্ঠানে আছি, সেই প্রতিষ্ঠানে কিছুদিন আগে একটা নিয়োগ হয়েছে, সেখানে নিয়োগতন্ত্র সংস্থা যে কোচিং দেশে, সেখানে লেখা ছিল স্বাধীনতা দিবস কত তারিখ। সেখানে ক্যান্ডিডেট লেখছে 16ই ডিসেম্বর। সেই খাতার যে দেখছে, আমাদের যে সমস্ত খাতা দেখছে, সেখানে টিক চিহ্ন দিয়ে 10 নম্বরই দিয়েছে। তো সেই নিয়ন্ত্রক জানে না যে স্বাধীনতা দিবস 26শে মার্চ বিজয় দিবস। আমি আগে বললাম, আমরা আলোচনা করেছি। আমি এখানে একটা জিনিস বলি, উনি তো একটা বোধহয় স্কুল কলেজ, আমি পাবলিক সার্ভিস কমিশনে মাঝে মাঝে ভাইবা নিতে যাই। সোজা প্রশ্ন, 7 জন বীরশ্রেষ্ঠের নাম বলো, শুরু করে শেখ মুজিব দিয়ে শেষ করে বেগম জিয়া দিয়ে। আপনি এখন ও তো বিসিএ যে পরীক্ষা দিতে আসছে, সে তো অনেক প্রস্তুতি নিয়ে আসছে। উনি তো বলছেন স্কুল বা কলেজের একটা ছেলের কথা। আমাদের পাঠ্যপুস্তকে ইংরেজি মাধ্যম হোক, মাদ্রাসা হোক, বাংলা মাধ্যম হোক, যেটা জাপানে আছে, জাপানে কিন্তু প্রাইমারি লেভেলে কোনো কিছু নেই, একটা সাবজেক্ট আছে, নো ইয়োর কান্ট্রি, তোমার দেশকে জানো। জাপানের সাথে যুক্তরাষ্ট্রের হরিহর আত্মা। প্রত্যেক জাপানি ছেলে জানে নাগাসাকি হিরোশিমাতে বোমা বর্ষণ কে করছিল, প্রত্যেক জাপানে জানে। হ্যাঁ, সুতরাং তার দেশকে জানে, অন্য কোনো যে বিষয় নাই। কিন্তু আমার দেশে যেখানেই পড়ো, প্রথমে তার দেশের ইতিহাস তো জানতে হবে, শিখরবিহীন একটা উদ্বাস্তু হবে। আমি সেটা বহুবার বলেছি। আপনি নিজের দেশের ইতিহাস যদি না জানেন, তাহলে আপনি আপনার বাবা মার পরিচয়কে অস্বীকার করছেন, আপনি একটা শিখরবিহীন উচ্ছিষ্ট বা উদ্বাস্তুতে পরিণত হচ্ছেন। আমরা উদ্বাস্তু প্রজন্ম চাই না, আমরা এমন প্রজন্ম চাই যার শিকড় এই বাংলাদেশে প্রতীত আছে, যে বাংলাদেশের মাটিতে 30 লক্ষ শহীদের রক্ত মিশে আছে। সুতরাং আমাদেরকে সকলকে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ দিয়ে তৈরি করতে হবে। আপনি কি মনে করেন যে ইংলিশ মিডিয়াম যারা পড়ছে তারা ওই মাদ্রাসার ছেলে থেকে ভালো জানে? একেবারেই না, নট এট অল। বাংলা মিডিয়ামের সমস্যা কি? আজকের পত্রিকা আছে সরকারি অনেক স্কুল, এই ঢাকা শহরে কোনো দেখভাল করার কেউ নাই, শিক্ষক নাই, টুল বেঞ্চি নাই,
মাথার উপর চাল নেই। এটা কিন্তু একসময় ধরুন ওয়েস্টার্ন স্কুল, ওয়েস্টার্ন হাই স্কুল, তারপরে এরকম আরো অনেক ঢাকায় নামকরা স্কুল ছিল, আপনি কি তাদের নাম শোনেন এখন? তো এটা দায়িত্ব কার? এটা দায়িত্ব তো আমাদের, এটা দায়িত্ব তো সরকারের। সুতরাং আজকে আমরা যদি বলি একটা গ্রুপ অফ স্টুডেন্টস একেবারে আপরুটেড হয়ে যাচ্ছে সমাজ থেকে, তা না, একটা প্রজন্ম আপরুট হয়ে যাচ্ছে। হোল প্রজন্ম। আপনি মানে আপনি যেটা বলছিলেন, এই স্যার যেটা বললেন, হোলিস্টিক অ্যাপ্রোচটা আমরা নিতে না পারার ব্যর্থতাকে আপনি কিভাবে? কন্টিনিউয়াস, আমি তো মানে কি বলি, এটা শিক্ষার সচিব, শিক্ষা মন্ত্রণালয় এখন যারা আছে এখন কি করতে সেটা শুনতে পারেন। আমাকে যদি বলেন, আমার আমলে আমি ভর্তি সংস্কার করেছি, এমপিও ডিসেন্ট্রালাইজ করেছি যাতে টাকা পয়সা না নিতে পারে, বাট একবারে করলে না, কিন্তু কন্টিনিউয়াস বিট বাই বিট চেঞ্জ করতে হয়। আমার আমলে আমি এফোর্ট নিয়েছি বইগুলো যাতে ইলেকট্রনিক এনি টাইম যাতে পরিবর্তন করা যায়, যাতে সবাই দেখতে পারে, বুঝতে পারে, সেটার চেষ্টা করেছি। এখন সব আর রিফর্ম ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, রিফর্ম ভেরি পেইনফুল। আপনারা নিশ্চয়ই দেখছেন, তখন তো আপনারা এই টেলিভিশনেও তো অনেক কথাবার্তা বলছেন, তখন আপনার খেয়াল আছে কিনা? সুতরাং তখন কে সমর্থন করেছে? করতে চায় না, কিন্তু সবাই ফল দেখতে চায়, কিন্তু ফলের আগে যে পরিশ্রমটা সেটা করতে চায় না। সবাই বলে যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, কিন্তু তাদের জায়গাটা যদি দেখেন, তাদের জায়গাটা যদি দেখেন তারা কি জায়গাটায় হাত দিতে হবে। আমরা আশেপাশের অনেক জায়গায় হাত দিয়েছি, কিন্তু মূল যে জায়গাটায় হাত দিতে হবে সেই জায়গাটায় হাত দেইনি। সব জায়গায় স্যার আপনি কি বলবেন এই বিষয়ে? ইতিহাস আমার নিজের দেশকে এটা যে বলুক, মান্নান সাহেব জানেন আমি এককভাবে, তারপর সমষ্টিগতভাবে 20 বছর আমি কলেজে গেছি, শিক্ষামন্ত্রীদের কাছে, সচিবদের কাছে গেছি। আমি তো বললাম তারা খুব আপ্যায়ন করেছে, যত্ন করেছে, এই কাজটা করেনি, না তো আমি পার্লামেন্টারি কমিটিতে যাবো কেন? এবং তারপরেও একটা নির্দেশ দেওয়ার পর তৎকালীন শিক্ষা সচিব ছিলেন কামাল চৌধুরী, ছিলেন নুরুল ইসলাম নাহিদ ছিলেন, কি তারা কি উদ্যোগটা নিয়েছেন? নেননি। আমাদেরকে ওয়েট করতে হলো প্রফেসর হারুনের জন্য, ওয়েট করতে হলো প্রফেসর মান্নানের জন্য। তো প্রফেসর মান্নান সেটা পারবেন কিনা আমার সন্দেহ, কারণ সবখানে করছে কি আপনার হিস্ট্রি না করে ওই যে ইয়ে করে দিচ্ছে আপনার ওয়ার্ল্ড হিস্ট্রি বা হিস্ট্রি অফ বাংলাদেশ স্টাডিজ, এই যে একটা বাংলাদেশ স্টাডিজ, পাকিস্তানি ইতিহাস উঠিয়ে দিয়ে পাকিস্তানি স্টাডিজ। এখানে যখন বাংলাদেশ স্টাডিজ করলো একইভাবে প্রচুর লেখায় আমরা কিন্তু প্রতিবাদ করেছি, কিন্তু আমরা কাউকে সরাতে পারিনি। শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে হবে, মানে এখানে আপনার ওইসব ডিফেন্ড করলে তো হবে না, কারণ আমরা ফলটা কি পাচ্ছি? ডিফেন্ড না, এটা তো পড়াবে তো স্যাররা। না স্যাররা পড়াবে, আমরা কি পড়াবো? বুঝলাম যে শিক্ষা মন্ত্রণালয় উল্টা করলো, শেখাবে কারা? বইটা তো এনসিটিভি, কিন্তু বইটা তো মন্ত্রণালয়, এটা তো সে করলো হবে না, বইটা তো এনসিটিভির তরফ থেকে। বইটা কি আমরা লিখেছি? বইটা তো লিখেছে এনসিটিভি থেকে প্রকাশ করা হয়েছে, আর আমরা তো আসছি মাদ্রাসার ব্যাপারে। আপনি পুরো শিক্ষা ব্যবস্থা বলেই তো 4 বছর তো বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিএমএ তো 2 বছর পড়ে তো ব্লাডি সিভিলিয়ান শেখে। আপনারা 4 বছর বিশ্ববিদ্যালয়ে পড়েন, কেন চেঞ্জ করতে পারছেন না স্কুলের? এটা আমরা কোন কি করব? 4 বছর বিশ্ববিদ্যালয়ে পড়েন, 6 বছর 7 বছর বিশ্ববিদ্যালয়ে আমার কথা হচ্ছে, আমরা কি স্যার বললেন যে বিসিএস এর পরে বেরোনোর পরে এই অবস্থা হচ্ছে না? ইতিহাস আমি তো উই নিড রিফর্ম এভরিওয়্যার। আমাদের যদি ইতিহাসটা করতে হয় তাহলে স্কুল থেকে করতে হবে। আমরা কাদেরকে পাচ্ছি? একেবারে গোড়া থেকে আমি একটা জিনিস বলি, আমাদের গোড়া থেকে কেন আমরা করতে আমি সে কথাটাই বলছি। আমরা মঞ্জুরি কমিশন যে চেষ্টাটা করছি, সেখানে মুনতাসির মামুনও আমাদের সহায়তা করছেন তার মতো করে। ওনাকে আমরা বই লেখার দায়িত্ব দিয়েছে, খুব কঠিন দায়িত্ব মনে করি আমি, একটা ঐতিহাসিক দায়িত্ব। আমি মনে করি আপনি যেই মিডিয়ামে পড়েন না কেন, মাদ্রাসা, ইংরেজি, বাংলা, সব পর্যায়ে, এটা কমার্স পড়েন, মেডিকেল পড়েন, আমি স্কুলের কথা বলছি, দেশের ইতিহাসটা আমরা এটা বলে আমাদের আলোচনা শেষ করব। করতে হবে একেবারে গোড়া থেকে, এবং দেশকে জানার মধ্য দিয়ে সেই জিনিসটা করতে হবে। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় পুরোপুরি উপলব্ধি না করতে পারবে, তো যতই খালি শিক্ষা মন্ত্রণালয়, আমি কিন্তু বলছি যে একটা সমন্বিত পরিকল্পনা নিতে হবে, যেখানে শিক্ষার সঙ্গে সংস্কৃতি, পরিবারকেও সংযুক্ত করতে হবে। না, শিক্ষার সঙ্গে সংস্কৃতি পর্যন্ত আমরা এই আলোচনার মধ্যেই ঘুরপাক খাবো, আমরা সেটা থেকে বেরিয়ে আসছি। আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।